গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস, প্যাটার্নস অফ রুরাল সেটেলমেন্টস। অবস্থানের প্রেক্ষিতে ও বাসগৃহসমূহের পরস্পরের ব্যবধানের ভিত্তিতে গ্রামীণ বসতিকে তিন ভাগে ভাগ করা যায়। অবস্থানের প্রেক্ষিতে বা বাসগৃহসমূহের পরস্পরের ব্যবধানের ভিত্তিতে গ্রামীণ বসতিকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে অবস্থানের প্রেক্ষিতে বাসগৃহসমূহের পরস্পরের ব্যবধানের ভিত্তিতে গ্রামীণ বসতিকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। গোষ্ঠীবদ্ধ সংঘবদ্ধ বসতি, নিউক্লিয়েটেড সেটেলমেন্ট। এই ধরনের বসতিতে কোনো এক স্থানে বেশ কয়েকটি পরিবার একত্রে হয়ে বসবাস করে। এই ধরনের বসতি আয়তনে ছোট্ট গ্রাম হতে পারে, আবার পৌরও হতে পারে। এই ধরনের বসতির যে লক্ষণ চোখে পড়ে তা হলো এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম। তাহলে এই ধরনের বসতির যে লক্ষণ চোখে পড়ে তা হলো কি, এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম, বাসগৃহের একত্রে সমাবেশ ভাবে বসবাস করে। গোষ্ঠী বা সংঘবদ্ধ বসবাসের নিয়মটা হচ্ছে এইটা। সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য বাসগৃহগুলোর মধ্যে পরস্পর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। তাহলে সামাজিক বন্ধন আর অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যই বাসগৃহগুলোর মধ্যে পরস্পরের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। যদি স্থানটি অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হয় তবে সেখানে আরও বসতি বা রাস্তা গড়ে উঠবে। তাহলে অর্থনৈতিক দিক ধরে উন্নতি হয়ে যায়, স্থানটি যদি অর্থনৈতিক দিক দিয়ে যদি উন্নত হয় তাহলে বসতি আর রাস্তাঘাট গড়ে ওঠে। এভাবে একাধিক রাস্তার সংযোগস্থলে বর্ধিষ্ণু বসতিটি কালক্রমে শহর বা নগরে রূপান্তরিত হবে। সমাজবদ্ধ জীব মানুষ তার নিজস্ব প্রয়োজন এবং নিরাপত্তার জন্য একত্রে বসবাস করতে চায়। এছাড়া ভূপ্রকৃতি, উর্বর মাটি ও জলের উৎসের উপর নির্ভর করে এ ধরনের বসতি গড়ে ওঠে। তাহলে কিসের উপর নির্ভর করে এ ধরনের বসতি গড়ে ওঠে? মানে ভূপ্রকৃতি, মানে ভূমির প্রকৃতি, উর্বর মাটি, তারপর জলের উৎসের উপর নির্ভর করে এইসব ধরনের জনবসতি গড়ে ওঠে। তাহলে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ জনবসতি গড়ে ওঠে, এটাই কিন্তু। তো দেখো ২ নাম্বার আছে বিক্ষিপ্ত বসতি। বিক্ষিপ্ত বসতিটা কেমন? একটু দেখো, ডিসপারসেড সেটেলমেন্ট। বিক্ষিপ্ত বসতি, ডিসপারসেড সেটেলমেন্ট। এই ধরনের বসতিতে একটি পরিবার অন্য পরিবার থেকে ছড়ানো ছিটানো অবস্থায় বসবাস করে। তাহলে দেখো, এই ধরনের বসতিতে একটি পরিবার অন্য পরিবার থেকে ছড়ানো ছিটানো অবস্থায় বসবাস করে। তার মানে একটি পরিবার থেকে অন্য একটি পরিবার ছড়ানো ছিটানো ভাবে বসবাস করে কোনটা? বিক্ষিপ্ত বসতি। বিক্ষিপ্ত বসতি এরকম, যেমন বাংলাদেশে বিল অঞ্চলে বসতি। তাহলে বাংলাদেশে বিল অঞ্চলে বসতি, এটা কি ধরনের বসতি? এটা হচ্ছে বিক্ষিপ্ত বসতি। তাহলে বাংলাদেশে বিল অঞ্চলে বসতি কি ধরনের বসতি? বাংলাদেশে বিল অঞ্চলে বসতি বিক্ষিপ্ত বসতি। তো বিক্ষিপ্ত বসতি এরকম হয়। দেখো মাঝে মাঝে কোথায় কোথায় একটু অনেক দূরে দূরে বসতিটা গড়ে ওঠে, এই যে বিক্ষিপ্ত বসতি। গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ ভাবে এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ একদম কাছাকাছি সব বসবাস করে। কানাডা ও যুক্তরাষ্ট্রের খামার বসতি, অস্ট্রেলিয়ার মেষ পালন কেন্দ্র এই ধরনের বসতির উদাহরণ। আর তাহলে কানাডা ও যুক্তরাষ্ট্রের খামার বসতি, অস্ট্রেলিয়ার মেষ পালন কেন্দ্র, অস্ট্রেলিয়ার মেষ পালন কেন্দ্র, অস্ট্রেলিয়ার মেষ পালন কেন্দ্রে এ ধরনের বসতির উদাহরণ। অস্ট্রেলিয়ার মেষ অস্ট্রেলিয়ার মেষ পালন কেন্দ্রে এই ধরনের বসতির উদাহরণ। কখনো কখনো দুটি বা তিনটি পরিবার একত্রে বসবাস করে। কখনো কখনো কয়টি পরিবার একত্রে বসবাস করে? দুটি অথবা তিনটি। তাহলে দেখো, বিক্ষিপ্ত বসতি কখনো কখনো দুইটি অথবা তিনটি পরিবার একত্রে বসবাস করে, সেটা হচ্ছে বিক্ষিপ্ত অঞ্চলের। তবে এক্ষেত্রেও এদের অতি ক্ষুদ্র বসতি অপর ক্ষুদ্র বসতি থেকে দূরে অবস্থান করে। হিমালয়ের বন্ধু দেখো, হিমালয়ের বন্ধুর পার্বত্য অঞ্চলে এমন কিছু বসতি আছে
যেখানকার এক অঞ্চলে উপত্যকার অধিবাসীদের সঙ্গে অন্য দিকের উপত্যকাবাসীদের সারা জীবনে দেখা সাক্ষাৎ হয় না, এইরকম। এইগুলো কিন্তু বিক্ষিপ্ত অঞ্চলের বসবাস। এই ধরনের বসতিগুলো বিক্ষিপ্ত বসতির পর্যায়ে পড়ে। বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্যগুলো হলো, তাহলে বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্য রয়েছে কিছু। প্রথম দেখো, দুইটি বাসগৃহ বা বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান থাকতে হবে। তারপরে আছে অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি, খুব ছোট হয় পরিবারগুলো, খুব ছোট হয়, অতি ক্ষুদ্র হয় পরিবারগুলো। ৩ নম্বরে আছে দেখো, তিনটি বৈশিষ্ট্য যেহেতু রয়েছে বিক্ষিপ্ত অঞ্চলে বসবাসে, অধিবাসীদের সামাজিক অর্থনৈতিক বিচ্ছিন্নতা হয়। তাহলে কয়টি মানে রয়েছে, বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার বৈশিষ্ট্য রয়েছে তিনটি। বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার বৈশিষ্ট্য রয়েছে কয়টি? তিনটি। তাহলে কোন বসতি গড়ে ওঠার পেছনে কতগুলো প্রাকৃতিক ও সাংস্কৃতিক কারণ কাজ করে? এক্ষেত্রে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার পেছনে, বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার পেছনে মানে কোন বসতি গড়ে ওঠার পেছনে কতগুলো প্রাকৃতিক ও সাংস্কৃতিক কারণ কাজ করে? বিক্ষিপ্ত বসতি। বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার অন্যতম কারণ জলাভাব। তাহলে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার অন্যতম কারণের ভিতর আছে জলাভাব, জলাভূমি, বিল অঞ্চল, ক্ষয়িত ভূমিভাগ, বনভূমি এবং অনুর্বর মাটি। এইগুলো প্রধান কারণ, অন্যতম কারণ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখবা। তাহলে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার অন্যতম কারণ কি কি রয়েছে? অন্যতম কারণ রয়েছে জলভাগ, জলাভূমি, বিল অঞ্চল, ক্ষয়িত ভূমিভাগ, বনভূমি ও অনুর্বর মাটি। ৩ নম্বরে আছে দেখো রৈখিক বসতি, লিনার সেটেলমেন্ট। এই ধরনের বসতিতে বাড়িগুলো একই সরলরেখায় গড়ে ওঠে। প্রধানত প্রাকৃতিক এবং কিছু ক্ষেত্রে সামাজিক কারণ এ ধরনের বসতি গড়ে উঠতে সাহায্য করে। নদীর প্রাকৃতিক বাঁধ, নদীর কিনারা, রাস্তার কিনারা প্রভৃতি স্থানে এই ধরনের বসতি গড়ে উঠেছে। এই অবস্থায় গড়ে ওঠা পুঞ্জীভূত রৈখিক ধরনের বসতিগুলোর মধ্যে কিছুটা ফাঁকা থাকে। এই ফাঁকা স্থানটুকু ব্যবহৃত হয় খামার হিসাবে। বন্যামুক্ত সমস্ত উচ্চভূমি এই ধরনের বসতির জন্য সুবিধাজনক, বন্যামুক্ত হতে হবে। আর রৈখিক বসতি কেমন হয়? রেখার মতো টান দিয়ে চলে যায়, যে এরকম রেখার মতো দেখো, এগুলোকে বলা হয় রৈখিক বসতি। রৈখিক বসতিগুলো হয় কোথায়? মেন রাস্তার পাশে। কাজ, গ্রামীণ বসতির ধরন নিচে ছক আকারে ঘরে লেখা দলভিত্তিক কাজ। গোষ্ঠীবদ্ধ সংঘবদ্ধ বসতি কেমন, বিক্ষিপ্ত বসতি কেমন, রৈখিক বসতির বৈশিষ্ট্য কেমন, সেগুলো লিখতে হবে। তো গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি আমরা তো পড়লাম। তো গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি সম্পর্কে আমরা একটু লিখতে পারি কিভাবে, যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো লিখলে কিন্তু হয়ে যায়। এই যে এইগুলো হচ্ছে বিক্ষিপ্ত বসতির যে তিনটা বৈশিষ্ট্য আছে, একটা, দুইটা, আর এই যে আমরা এখানে পড়লাম তিনটা। এগুলো আমরা লিখবো মানে বিক্ষিপ্ত বসতির ধরন, তো কেমন হবে সেই ধরনগুলো লিখবো। আর রৈখিক বসতি আমরা এখনো কমপ্লিট নগরায়ণ পড়লাম, তো রৈখিক বসতি এই যে এখানে রয়েছে, কেমন জায়গা হবে রৈখিক বসতিগুলো? মানে বন্যা মুক্ত সমস্ত উচ্চভূমি বসতির জন্য সুবিধাজনক। তাহলে এটা লিখবে একটা, একটা হইলো, এটা লিখে দিও। তারপরে এই যে এখানে বলেছে মানে রৈখিক বসতি অবস্থা গড়ে ওঠা পুঞ্জীভূত রৈখিক ধরনের বসতিগুলোর মধ্যে কিছুটা ফাঁকা থাকতে হবে, যে কিছুটা ফাঁকা আছে, এইগুলো হয়ে গেল। আর একটা আমরা লিখে দিতে পারি, কোনটা লিখবো একটু দেখো। নদীর প্রকৃতিবাদ, নদীর কিনারা, রাস্তার কিনারা প্রভৃতি স্থানে এই ধরনের বসতি গড়ে ওঠে। তাহলে কোন ধরনের রৈখিক বসতি? তাহলে এটা হইলো বিক্ষিপ্তটা দেখলাম। গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি কেমন হয় একটু বলি। গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি, এখানে দেখো এ ধরনের বসতি মানে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতিটা কেমন হবে? ভূ-প্রকৃতি উর্বর মাটি, জলভাগের উৎসের ওপর এ ধরনের বসতি গড়ে ওঠে। গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ। তাহলে সামাজিক বন্ধন, অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য বসবাস মানে বাসগৃহগুলোর মধ্যে পরস্পর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। এটা একটা হইলো। আবার এটা কেমন হতে পারে একটু শোনো। এটা সমাজবদ্ধ জীব, মানুষ তার নিজস্ব প্রয়োজন নিরাপত্তা নিয়ে বসবাস করতে চায়। এটা হয়ে গেল। এভাবে আমরা তিনটা বৈশিষ্ট্য লিখে দিতে পারবো।
তো এখন দেখো নগরায়ন, আরবানাইজেশন মানে নগরায়ন বলতে কি বোঝায়? শহরকে বোঝানো হয়। কাজের প্রকৃতি ও বসতির ধরন অনুসারে পৃথিবীর প্রায় ৭০০ কোটি মানুষকে গ্রামীণ ও নগর এ দুটো শ্রেণীতে বিভক্ত করা যায়। তাহলে কাজের প্রকৃতি বসতির ধরন অনুযায়ী পৃথিবীর প্রায় কত কোটি মানুষকে, পৃথিবীর প্রায় ৭০০ কোটি মানুষকে, পৃথিবীর প্রায় কত কোটি মানুষকে, পৃথিবীর প্রায় ৭০০ কোটি মানুষকে, ভেরি ভেরি ইম্পর্টেন্স, মানুষকে গ্রামীণ ও নগর, তাহলে গ্রামীণ ও নগর কয়টা অঞ্চলে বিভক্ত করা হয়? গ্রামীণ ও নগর দুইটা, গ্রামীণ ও নগর দুইটা শ্রেণীতে বিভক্ত করা হয়। পৃথিবীতে ৭০০ কোটি মানুষ আছে, তাদের সমস্ত মানুষকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা মানে দুইটা শ্রেণীতে বিভক্ত করা হয়, একটা নগর আর একটা হচ্ছে গ্রামীণ। গ্রামীণ মানে গ্রাম আর নগর মানে শহর, দুটোই ভাগ করা যায়। মানুষ যখন তার খাদ্যের জন্য সংগ্রহ এবং শিকারের উপর নির্ভর করত, তখন মানুষ ছিল যাযাবরের মতো। মানুষ যখন তার খাদ্যের জন্য সংগ্রহ এবং শিকারের উপর নির্ভর করত, তখন মানুষ ছিল কেমন বলেছেন? যাযাবরের মতো। কিন্তু যখন খাদ্য সরবরাহের নিয়ন্ত্রণ খানিকটা তার আয়ত্তে এলো, তখন সে স্থিতিশীল জনগোষ্ঠীতে পরিণত হতে আরম্ভ করলো। গড়ে উঠলে স্থায়ী বসতি বা গ্রাম। তখন গড়ে ওঠে কি? স্থায়ী বসতি বা গ্রাম গড়ে ওঠে। অনেকের মতে নগরায়ন বিকাশের ধারাক্রম হচ্ছে সংগ্রহ, শিকার, কৃষি ও নগরায়ন। তাহলে নগরায়ন কি বিকাশের ধারাক্রম হচ্ছে কি? দেখো নগরায়ন বিকাশের ধারাগুলো কি কি রয়েছে? প্রথমে সংগ্রহ, তারপর শিকার, তারপর কৃষি, তারপর নগরায়ন, এগুলো ধারা বোঝায়। প্রথমে সংগ্রহ ছিল, তারপর শিকার ছিল, তারপর কৃষি ভিত্তিক ছিল, তারপর নগরায়ন শহর। অনেকের ধারণা নগরের উৎপত্তি নগ্নে অর্থনৈতিক কারণগুলো প্রাধান্য পেয়েছিল। নীল নদের অববাহিকায় মেমফিস বা মেমফিস, নীল নদের অববাহিকার কি রয়েছে? মেমফিস বা খেবস, এবং সিন্ধু অববাহিকার কি কি রয়েছে? মহেঞ্জোদারো বা হরপ্পা প্রভৃতি নগরের উৎপত্তি ঘটে। তা নীল নদের অববাহিকায় কোন কোন নগর রয়েছে? নীল নদের অববাহিকায় মুখস্থ রাখবা। নীল নদের অববাহিকায় কি কি নগর রয়েছে? একটা মেমফিস আর একটা খেবস। আর সিন্ধু অববাহিকায় রয়েছে মহেঞ্জোদারো, হরপ্পা নগরের উৎপত্তি ঘটে। তাহলে নীল নদের অববাহিকায় যে মেমফিস বা খেবস শহরগুলো গড়ে ওঠে বা নগরগুলো গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে? ৩০০০। আর সিন্ধু অববাহিকা মহেঞ্জোদারো রয়েছে, হরপ্পা, এটা কত? ২৫০০ খ্রিস্টাব্দে উৎপত্তি ঘটে। এইগুলো নগর সভ্যতার সূতিকাগার। তাহলে নগর সভ্যতার সূতিকাগার বলা হয় কোনটাকে? নীল নদ আর সিন্ধু সভ্যতা। তার ভিতরে মহেঞ্জোদারো, হরপ্পা আর একটা রয়েছে মেমফিস আর খেবস, এগুলো হচ্ছে নগর সভ্যতার সূতিকাগার বলা হয়, সূতিকাগার বলা হয়। প্রাচীনকালে রোম ছিল সর্বাপেক্ষা শক্তিশালী নগরী। তাহলে প্রাচীনকালে সর্বাপেক্ষা শক্তিশালী নগরী ছিল কোনটি? রোম। ভেরি ভেরি ইম্পর্টেন্স। আর কোন নগর সভ্যতার সূতিকাগার বলা হয়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। প্রাচীনকালে কোনটি ছিল সর্বাপেক্ষা শক্তিশালী নগরী? প্রাচীনকালে সবচেয়ে শক্তিশালী বা সর্বাপেক্ষা শক্তিশালী নগরী ছিল কোনটা? রোম। রোমের পতনের কারণে কয়েক শতাব্দী পর্যন্ত নগর প্রভৃতি গঠিত স্তিমিত ছিল। ইতিহাসে এ সময়টি অন্ধকার যুগ বলে পরিচিত ছিল। তো যারা এখনো ডাক দিতে পারোনি তারা সুন্দর করে দেখে নিতে পারো, আমি একটু স্ক্রল ডাউন করে দিছি। আর তোমাদের সবসময় বলি প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করতে হবে, যাতে এমসিকিউ কাজ হয়, বহু নির্বাচনে আছে, তার সাথে সৃজনশীল বা সিকিউ আর সংক্ষিপ্ত প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন যাতে কাজ হয়ে যায়। এই জন্য বলি প্রতিটা লাইন তোমাদের বুঝে পড়ার চেষ্টা করতে হবে, আর নোট ডাউন করবা, আর ভেরি ভেরি ইম্পর্টেন্স দিয়ে আন্ডারলাইন করে রাখতে পারো। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।